বকুলপুর নামক ছোট্ট গ্রামে সরলার দুই বৌমা ছিল। তার বড় বৌমা ছিল মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে, আর তার ছোট বৌমা ছিল অনেক আরে এখানে তো এক বোতল তেল ছিল, এই এক বোতল তেল কোথায় গেল? যদি একদম তেল না থাকে তাহলে আমি রান্নাগুলো করব কি করে? তেল ছাড়া তো রান্না বান্না কিছুই করা যাবে না। এ বাবা, তাহলে কি হবে? কাল নিশ্চয়ই ছোটকে রান্না করতে দেওয়া হয়েছিল। ছোট সব রান্নার তেল শেষ করে ফেলেছে। ছোট, এই ছোট, একটু শুনে যা তো এদিকে। এই ছোট। তখন সেখানে বাড়ির ছোট বৌমা পূজা চলে আসে। আরে দিদি, বলো এমন ভাবে কেন ডাকাডাকি করছো আমাকে? ডাকাডাকি আমি কি আর সাধে করছি রে ছোট? কাল যে তোকে রান্না করতে দেওয়া হয়েছিল, এক বোতল তেল ছিল, তা তুই সব তেল শেষ করে ফেলেছিস। এখন তাহলে আমি কি দিয়ে রান্না করব বলতো? তেল ছাড়া আমি কিভাবে রান্না করব বলতো? দেখো দিদি, তেল ছাড়া তুমি কিভাবে রান্না করবে সেটা তুমিই দেখো, সেটা আমার দেখার বিষয় নয়। আর তুমি জানো দিদি, আমার বাপের বাড়িতে এই এক বোতল তেল শুধু কাজের লোকেরাই খায়। আর শোনো, কাল তো তোমরাই বলেছিলে যে আমার হাতে রান্না খেতে চাও, তাই তো আমি তেলগুলোকে কাজে লাগিয়েছি। আর তেল ছাড়া অত সুন্দর সুন্দর রান্না আমি কিভাবে করব তুমি বলো তো? মাংস রান্না করতে গেলে একটু বেশি তেল তো লাগবেই, তাই তো আমি মাংসে সব তেল দিয়ে দিয়েছি। এতে আমার দোষটা কোথায় বলো তো দেখি? দেখ ছোট, এটা তোর বাপের বাড়ি নয়, এটা তোর শ্বশুর বাড়ি। আর তোর শ্বশুর বাড়িতে সংসার অভাবের সংসারে একটু বুঝে শুনে খরচা করতে হয়, বুঝেছিস? তুই যদি এমনভাবে খরচা করিস তাহলে কিভাবে চলবে বলতো? দেখো দিদি, এত বেশি তেলের তরকারি তুমি তো কখনোই খাওনি, তাই তো তুমি এমনভাবেই বলছো। কাল যখন রান্না করছিলাম তখন অনেক তেল লেগে গিয়েছিল, তাতে আমি কি করব বলো তো? তাই তো আমি সব তেল দিয়ে রান্না করে নিয়েছি। আর এমনিতে তুমি এই সব তো কখনোই দেখোনি, আর তুমি তো হাবাদে ঘরের মেয়ে, তুমি এই সব দেখবে কি করে বলো তো? আরে ছোট, তুই এত বড় একটা কথা আমাকে বলতে পারলি যে আমি হাবাদে ঘরের মেয়ে? হ্যাঁ মানছি, আমি অনেক গরিব বাড়ির মেয়ে, আমরা অনেক গরিব বাড়ি থেকে এসেছি, কিন্তু তারপরেও তুই এত বড় একটা কথা বললি আমাকে বোন। আমি যে তোর দিদির মতো, আর দিদিকে কি কেউ এত অপমান করে তুই বলতো দেখি? দেখো দিদি, যেটা সত্য আমি সেটা বলেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে আমার চলবে না, আমার অনেক কাজ পড়ে রয়েছে। ছোট বৌমার এমন কথা শুনে বড় বৌমা অনেক কষ্ট পায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। রূপা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মায়ের কাছে যায়। আরে বৌমা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে মা? মা, আপনাকে কি বলবো বলুন তো দেখি? ছোট বৌমা আজকের অনেক বড় ছোট কথা বলেছে আমায়। কালকের ছোট যখন মাংস রান্না করেছে তখন সমস্ত তেল শেষ করে দিয়েছে মাংসে। আজকে রান্না করার মতো একটুও তেল বেঁচেছিল না, তাই আমি ওকে বলেছিলাম অভাবের সংসারে একটু বুঝে শুনে খরচা করতে হয়। এই কথা শুনে ও আমাকে বলেছে আমি নাকি আমাদের ঘরের মেয়ে। আমি এসব দেখিনি কখনো। মা বলুন তো, এগুলি কি ঠিক? আমার বাবা গরিব হতে পারে, কিন্তু সে তা বলে এইভাবে আমাকে কথা শোনাবে? বৌমা, তুমি ছোট বৌমার কথায় একদম কষ্ট পেও না মা, ও তো আগাগোড়াই এমন কথা শোনাতে থাকে। ওর বাপের বাড়ি বড় লোক বলে ওর এত অহংকার মা, তুমি ওর কথায় একদম কষ্ট পেও না মা। এমন সময় সেখানে তার ছোট বৌমা পূজা চলে আসে। হ্যাঁ মা, অহংকার তো থাকবেই, আমার বাবা এত বড় লোক, অহংকার থাকবে না? আপনাদের কিভাবে অহংকার থাকবে বলুন তো? আপনাদের তো দুবেলা ঠিক মতো খাবারই জোটে না, অভাবের সংসার, সব কিছু অল্প অল্পই ব্যবহার করেন, তাহলে আপনাদের কিভাবে অহংকার থাকবে বলুন তো দেখি? দেখ ছোট, ভদ্রভাবে মায়ের সাথে কথা বল, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেই জ্ঞানটা কি তোর এখনো হয়নি? মানছি তোর বাবা বড় লোক,
তা তোকে তো অনেক কিছুই শিক্ষা দিয়েছেন, কিন্তু গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা তোকে দেয়নি বুঝি। দেখো দিদি, শিক্ষা নিয়ে একদম কথা বলবে না। আর আমার বাবা আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। আর এমনিতে তোমার ভাইকে আমি কখনোই বিয়ে করতে যেতাম না। আমার বাবা যদি চাইতো তাহলে আমাকে আরো বড় বাড়িতে বিয়ে দিতে পারতো। শুধু তোমার ভাইকে আমি ভালোবেসেছিলাম বলে এই বাড়িতে আসতে হয়েছে, তা না হলে আমি এই বাড়ির ছায়া কখনোই মারাতাম না। দেখো মা, এইভাবে বলো না মা। বিয়ের পরে সব মেয়েরই শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয়। সে যেমনই হোক না কেন, এটা যে তোমার নিজের বাড়ি। তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও মা। দেখুন মা, আপনি যাই বলুন, আমি অত বেঁচে শুনে চলতে পারবো না। এই সমস্ত কথা বলে পূজা ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। শোন না ছোট, কলতলায় কিছু বাসনপত্র পড়ে রয়েছে, সেগুলি তুই একটু মেজে ঘষে দে। আমি ততক্ষণ কল থেকে একটু জল আনি। জল এনে উঠানটা ঝাড় দিতে হবে, তারপরে আবার রান্না বসাতে হবে। হাতাহাতি কাজ করলে সব কাজ একটু তাড়াতাড়ি হয়ে যাবে বোন। কি বলছো দিদি? আমি নাকি একটু বাসনপত্র মাজবো? ওই সকলের এঁটো কাটা বাসনপত্র আমি মাজবো? তুমি একথা ভাবলে কি করে? যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন এই সব বাসনপত্র মাজার জন্য লোক থাকতো, আর এখানে এসে আমি নাকি একটু বাসনপত্র মাজবো? শোনো দিদি, আমি ওসব বাসন মাজতে পারবো না। যদি মাজার হয় তুমিই মেজে নাও। তুই যদি একটু সাহায্য করতি তাহলে আমার কাজকর্ম এগিয়ে যেত রে ছোট, তাই বলা। দেখো দিদি, ওসব আমি করতে পারবো না, আর ওসব আমার কাজ না। ওই সমস্ত কাজ তোমাকেই মানায়, ঠিক আছে? আর এমনিতে তুমি তো ওই সব কাজ করে করে বড় হয়েছ, তাহলে তুমিই করে নাও না। আর এই সমস্ত কাজ আমি কখনোই করিনি ছোট থেকে, তাহলে আমি এখন কিভাবে করব বলো তো? আমি ওসব করতে পারবো না, তুমি করে নাও, আমি এখন আসি। এইসব বলে পূজা সেখান থেকে চলে যায়। না, এইবারে কিছু একটা করতেই হবে, না হলে এদের সাথে আর থাকাই যাবে না। না না, আগে আমার স্বামী ঘরে ফিরুক, তারপরেই যা করার করব। এই শোনো, তোমাকে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ পূজা, বলো, তোমার কি বলার আছে? শোনো, আমি আর এক সংসারে থাকতে পারবো না। সব একসাথে থাকতে থাকতে আমার ভালো মন্দ খাওয়াই হয় না। সকল সময় ডাল আলু ভাতে খেতে খেতে আমার পেটে শ্যাতলা পড়ে গেছে। এইবারে তোমাকে একটা কিছু করতেই হবে। আমি এই একটা পরিবারে থাকতে পারবো না। আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। এইবারে তুমি যা করার করো। আরে গিন্নি, এসব তুমি কি কথা বলছো? আর মা এখন বেঁচে আছে, আর তুমি আলাদা হওয়ার কথা বলছো? তুমি কি জানো না নাকি দাদা বৌদি আমাদেরকে কত ভালোবাসেন? আর তুমি সকলের সাথে মানিয়ে নিতে পারছো না? এই দেখো, আমি অত শত কথা জানি না, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমার পরিবারের সাথে মানিয়ে নিতে পারছি না। আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। আগে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত রাজার হালে ছিলাম, আর তোমাকে বিয়ে করার পর আমার সব কিছুই শেষ হয়ে গেছে। কি বলবো, তোমার মতো ভিখারিকে বিয়ে করা আমার একটা বড় ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? আগে যদি জানতাম তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। এই দেখো গিন্নি, একদম বাজে কথা বলবে না তুমি। তুমি ভিখারি কাকে বলছো? আর বিয়ে করার আগে তুমি ভালো করে জেনে নাওনি নাকি? সব কিছু জেনে শুনেই তো বিয়েটা করেছো নাকি? তাহলে এখন আমাকে ভিখারি বলছো? আমি মানছি তোমার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, তা বলে এত অহংকার ভালো নয়, বুঝেছো? এই শোনো, আমি তোমাকে যে কাজটা বলেছি তুমি সেইটা করতে পারবে কি বলো তো? তোমার এইসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আর তুমি যদি আমাকে নিয়ে আলাদা নাইবা হতে পারবে তাহলে আমাকে বলে দাও।
আমি বাপের বাড়ি চলে যাব। আর তোমার বাড়ির চৌকাঠও কখনো মারাবো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল সকালে আমি দাদা বৌদি আর মায়ের সাথে কথা বলবো। তোমার বড্ড আলাদা থাকার শখ না? ঠিক আছে, তোমার সেই ইচ্ছা আমি পূরণ করে দেব। পরদিন সকালে মোহন তার দাদা বৌদি এবং মায়ের সাথে কথা বলতে যায়। দাদা বৌদি মা, তোমাদের সাথে আমার কিছু কথা রয়েছে। তা বেশ তো ছোট খোকা, বল না বাবা, কি কথা আছে? মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার ছোট বৌমা আর তোমাদের সাথে থাকতে চায় না, সে আমাকে নিয়ে আলাদা হতে চায়। আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো মা, সে সকল সময় আমার সাথে ঝগড়া করতে থাকে। আর সে আমাকে বলেছে আমি যদি তাকে নিয়ে আলাদা না হই তাহলে সে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু ছোট খোকা, আমরা কখনো ছোট বৌমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি তো বাবা। সব সময় সে যেটা বলেছে আমরা তো সেটাই শুনে এসেছি। কিন্তু তবুও সে কেন আমাদের সাথে থাকতে চায় না বাবা? আমরা কি ভুল করেছি সেটা তো বল। হ্যাঁ ভাই, মা তো ঠিকই কথা বলেছে। আমরা যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে বলতে বলো, আমরা ক্ষমা চেয়ে নেব ভাই। কিন্তু তোমরা যদি এভাবে আলাদা হয়ে যাও, আর পূজা তো এমনিতে ভালোভাবে রান্না বান্নাও করতে পারে না, সংসারের কাজও তেমনভাবে করতে পারে না, তাহলে আলাদা হয়ে ও কিভাবে চলবে বলো তো দেখি? বৌদি, আমি জানি না ওর মাথায় কি ভূত চেপেছে যার জন্য ও আলাদা হতে চায়। তবে ওকে একটা শিক্ষা তো দিতেই হবে। তবে ওকে আলাদা হতে দাও, তবেই ও মজাটা বুঝবে। আমি কাল থেকেই ওকে নিয়ে আলাদা হয়ে যাব বৌদি, আর তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ছোট খোকা, তুই এইভাবে আলাদা হয়ে যাবি, তুই কি খাবি না খাবি আমাদের সকল সময় চিন্তা হবে রে বাবা। তুই বৌমাকে আরো একবার বোঝানা বাবা, ভালো করে বোঝানা বৌমাকে। না মা, তুমি কষ্ট পেও না, তুমি ছোটকে একবার আলাদা হতে দাও, তারপরে তুমি দেখবে ও নিজে থেকেই ভুলটা বুঝতে পারবে। যখন ও নিজে থেকে কিছু করতে পারবে না তখন দেখবে ও নিজে থেকে নিজের ভুলটা বুঝতে পারবে। আর ওর এত অহংকার যে ওর বাবা এত বড় লোক, সে অহংকারটা ওর সাথে সাথে ভেঙে যাবে। পরদিন থেকে মোহন তার স্ত্রীকে নিয়ে আলাদা খেতে শুরু করে। দুপুরে মোহন যখন কাজে থেকে বাড়ি ফেরে তখন পূজা মোহনকে খেতে দেয়। মোহন সেই খাবার খেয়ে পূজাকে বলতে থাকে, আরে পূজা, তুমি এসব কি রান্না করেছো? তরকারিটা একবার খেয়ে তো দেখো যে তরকারিটা তুমি কত সুন্দর রান্না করেছো। তরকারিটা তো একদম নুনে বিষ করে রেখেছো। এই তরকারি কি মানুষে খায় নাকি? কি বললে তুমি? আমি তরকারিটা এত কষ্ট করে রান্না করেছি হাত পুড়িয়ে, আর তুমি বলছো কি না আমি নুনে বিষ করে ফেলেছি তরকারি? একবার ভালো করে খেয়ে দেখো তো, তারপরে বলবে, ঠিক আছে? এই দেখো, আমি ভালোভাবে খেয়ে তবেই বলছি। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি একবার তরকারিটা খেয়েই দেখো তো কেমন রান্না হয়েছে। এরপরে পূজা তরকারিটা খায় এবং খেয়ে দিয়ে সে মনে মনে ভাবতে থাকে, আরে এ তো সত্যি সত্যি তরকারিটা নুনে একদম বিষ হয়ে গেছে। দূর, আর ভালোই লাগে না। একটা জিনিসও আমি ভালোভাবে করতে পারি না, এইবারে কি হবে? আরে তুমি সত্যিই বলছো তরকারিটা একদম নুনে বিষ হয়ে গেছে? কি হয়েছে বলো তো? আমি প্রথমে তরকারিতে একটু নুন দিয়েছিলাম, তারপরে একটা বিড়াল এসে গিয়েছিল, তাকে তাড়াতে গিয়ে আমি ভুলেই গিয়েছি এবং আবার নুন দিয়ে ফেলি, তাই তরকারিটা এমন হয়ে গেছে। আর কত বাহানা দেবে বলো তো? তুমি মুখ ফুটেই বলো না যে তুমি রান্না বান্না করতে পারো না, সেটা তো বললেই হয়ে যায়। এত বাহানা দেওয়ার দরকার কি আছে বলো তো দেখি?
এরপরে মোহন খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। মোহন খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। পূজা ঠিকমতো খাবার রান্না করতে পারতো না, তাই মোহনেরও ঠিকমতো খাওয়া হতো না। ঠিকমতো রান্না বান্না না হওয়ার কারণে মোহনেরও খাওয়া হতো না। এর ফলে ভিতরে ভিতরে মোহনের শরীর খুবই দুর্বল হয়ে যাচ্ছিল। আরে পূজা, আমাকে তো কিছু খেতে দাও। সারাদিন পরিশ্রম করার পরে ভীষণ খিদে পেয়েছে। আর আজকের এত জোরে খিদে পেয়েছে, আমি আর পথ চলতে পারছিলাম না। তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো দেখি। দেখো, আমি আজকের কিচ্ছু রান্না বান্না করিনি, আর তুমি তো সকল সময় ভাত না খেয়ে ফেলে রেখে উঠে চলে যাও। তাই তো ভাবলাম আজকে রান্না বান্না না করলেই হবে। আর এমনিতেই আমার হাতের রান্না তোমার তো একদমই পছন্দ হয় না, তাই আমি কিছু রান্না করিনি। যাও, তুমি যেখানে পারো সেখান থেকে খেয়ে নেগে যাও। যখন কোনো রান্না বান্নাই করতে পারবে না, সংসারের কাজও তুমি করতে পারবে না, তখন আলাদা হয়েছিলে কেন বলো তো দেখি? এই সমস্ত দেখার জন্য নাকি? সারাদিন খাটাখাটুনি করে আসবো, বাড়ি এসে দুমুঠো খেতেও পাবো না। দূর, এইসব আর ভালো লাগে না। কেন এখন এইসব কথা কেন বলছো? যখন রান্না বান্না করি তখন আমার হাতের রান্না তো তোমার ভালোই লাগে না। না নাও, এইবারে কি খাবে খাও, আমি দেখি তুমি কি খাও। আমাকে খাওয়ার জন্য আর একদম জ্বালাতন করবে না, ঠিক আছে? এরপরে মোহন দুঃখী মনে না খেয়ে দিয়ে তার মায়ের কাছে দেখা করতে যায়। আরে ছোট খোকা, তুই এসেছিস? আয় বাবা, আয়, বস বস। বল বাবা, তুই কেমন আছিস বল। মা, আমি তো ভালো আছি। তুমি বলো তো, তুমি কেমন আছো? আর তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো মা? ছোট খোকা, তুই আমার নিয়ে একদম চিন্তা করিস না রে বাবা। যতদিন তোর বড় বৌদি আমার কাছে আছে, ততদিন আমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না রে বাবা। আচ্ছা ভাই, তুমি কি খাওয়া দাওয়া করে এসেছো না খাওয়া দাওয়া করোনি বলো তো? যদি না খাওয়া দাওয়া করে আসো তাহলে আমাদের বাড়িতে দুমুঠো খেয়ে যাও। অনেক দিন তো হয়ে গেছে আমাদের বাড়ির কোনো জিনিস তুমি খাওনি। আর তখন মোহন মনে মনে ভাবতে থাকে, আমি যে খাওয়া দাওয়া করিনি সেই সত্যি কথা যদি সবাইকে বলি তাহলে বাড়ির সবাই অনেক চিন্তার মধ্যে পড়ে যাবে। আর এমনিতে আমি তো খাওয়া দাওয়া একদম ভুলে গিয়েছি। ঠিক মতো খাওয়া দাওয়াও আমি আর পাই না। সেই কারণেই আমার শরীরটা তো অনেক দুর্বল হয়ে গেছে। না, মিথ্যে কথাই বলে দিই, তা না হলে সবাই মিলে অনেক চিন্তায় পড়ে যাবে। আরে বৌদি, তুমি যে কি বলো, আমার বউ তো রান্না বান্না করেছে আর আমি খাওয়া দাওয়া করেই এখানে এলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি যখন খাওয়া দাওয়া করেই এসেছো তাহলে তোমাকে আর ভাত খেতে হবে না। আমি কিছু পুলি পিঠে বানিয়েছি, আর এমনিতে তুমি তো পুলি পিঠে খেতে খুবই ভালোবাসো, তাই একটু দিয়ে খেয়ে যাও। তুমি দুধ পুলি পিঠে করেছো? সত্যি? দাও তাহলে আমি খাই। আর তুমি তো জানো দুধ পুলি পিঠে খেতে আমি কত ভালোবাসি। এরপরে রূপা একটা প্লেটে করে দুধ পুলি পিঠে এনে মোহনকে দেয়। মোহনের খুব জোরে খিদে পেয়েছিল, তাই সে তাড়াহুড়ো করে সব দুধ পুলি পিঠেগুলি খেয়ে ফেলে। জানো বৌদি, অনেক দিন পরে একটা খুব সুন্দর সুস্বাদু খাবার খেলাম। উফ, খেয়ে মনে খুব শান্তি পেলাম বৌদি। আচ্ছা তাহলে আমি এখন আসি, আবার পরে আসবো। আরে ভাই, তোর চোখ মুখ এইভাবে বসে গেছে কেন বলতো? ঠিক সময় মতো খাওয়া দাওয়া করছিস তো নাকি? তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা খুব দুর্বল। বলতো কি হয়েছে ভাই তোর? আরে দাদা, সব ঠিক আছে, তুমি এত চিন্তা করো না তো। আমরা এই মাঠে ঘাটে কাজ করি, তাই হয়তো চোখ মুখ এত বসে গেছে। এ নিয়ে তুমি এত ভেবো না তো দাদা। আমি সকল সময় ঠিকঠাক খাওয়া দাওয়া করি, এ নিয়ে তুমি এত চিন্তা করো না দাদা। আমার শরীর একদম ঠিক আছে। চলো চলো, এখন মাঠে গিয়ে কাজে লেগে পড়ি, অনেক কাজ পড়ে রয়েছে।
এরপরে তারা কাজে লেগে পড়ে, আর কাজ করতে করতে মোহন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে মোহনের দাদা গণেশ মোহনকে নিয়ে বাড়িতে চলে আসে। আচ্ছা শুনুন, এনাকে দেখে মনে হচ্ছে এনার শরীর খুবই দুর্বল। অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেননি, সেই জন্যই ওনার শরীরে এতটাই খারাপ হয়ে গেছে। তবে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেইগুলো ঠিক সময় মতো খাওয়াবেন। আরে ছোট বৌমা, তুমি তো বলেছিলে তুমি অনেক ভালো ভালো জিনিস রান্না করে আমার ছেলেকে খাও, তাহলে আজ আমার ছেলের এমন অবস্থা কি করে হলো? আজকের তোমার কারণে আমার ছেলের এই অবস্থা হয়েছে। সে কখনো তার দুঃখের কথা মুখ ফুটে বলেনি, সকল সময় বলে গেছে আমি ভালো আছি। আর আজকের দেখো আমার ছেলের এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ রে ছোট, তুই তো আমাকে বলিস যে ছোট ঠাকুরপো তোর হাতে রান্না খুব তৃপ্তি করে খায়, তোর হাতে রান্না খেতে সে খুবই ভালোবাসে। তাহলে ছোট ঠাকুরপো আজকের এই অবস্থা কেন? বল বল, তুই কি হয়েছে? সকল সময় তো নিজের বাপের বাড়িকে নিয়ে অহংকার করতে থাকিস। তোর বাপের বাড়ির অনেক টাকা পয়সা রয়েছে, আর সেই অহংকারের জন্য তো তুই আলাদা হয়ে গেছিস। আর দেখ এখন কি অবস্থা হয়েছে, দেখ তোর কারণে আজকের ভাইয়ের এই অবস্থা হয়েছে। দিদি, তোমরা ঠিকই বলেছ, আমার কারণে আজকের ওর এই অবস্থা হয়েছে। আমার দোষেই আজকের ওর এই অবস্থা হয়েছে। আমি তো অর্ধেক দিনই রান্না করতাম না, রান্না খারাপ হতো বলে উনি খাবারই খেত না, আবার না খেয়েই উঠে যেত। না খেয়ে খেয়ে ওর আজকের এই অবস্থা হয়েছে, এর জন্য দায়ী আমি। আজকের তোমরা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি এ ভুল আর কখনোই করব না। দেখ ছোট, ভুলটা যখন বুঝতে পেরেছিস তখন তোকে শাস্তি তো পেতেই হবে। আর তোর একটাই শাস্তি হবে, আজকের পরে থেকে তুই আর কখনো আলাদা থাকবি না, একসাথেই থাকা হবে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ দিদি, আমি আজকের পর থেকে আর কখনো আলাদা থাকবো না তোমাদের থেকে। তোমরা যে আমাদেরকে অনেক ভালোবাসো, আর এই ভালোবাসা আমি আর কোথাও থেকে পাবো না। আর আজকের পর থেকে এই ঘরটাই হবে আমার আসল ঘর। সকল সময় আমি আমার বাবার টাকা পয়সাকে অনেক বড় করে দেখেছি, আর অনেক অহংকার করেছি। আর কখনোই আমি অহংকার করব না। পূজা সে নিজের ভুল বুঝতে পারে এবং সবাই পূজাকে ক্ষমা করে দেয়, আর মোহন ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এরপরে তারা মিলেমিশে একসাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকে।